স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, আবার জামায়াতে ইসলামও ইসলাম নয়। মঙ্গলবার রাতে জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতে ইসলাম নাকি ব্যাংকের মালিক না, আবার তারা বলছে ইসলামের উপর হাত দেবেন না। কয়দিন আগে জামায়াতে ইসলামের এক বন্ধুর সঙ্গে কথা হয়েছে, সে কথা বলেছে, আমি তার নাম নিলে আবার এখানে তিনি দাঁড়াতে পারেন। এছাড়া জামায়াতের দুজন এমপিও ছিলেন, তাদের সঙ্গেও কথা হয়েছে। এদের একজন পরাজিত এমপি, আরেকজন জামায়াত নেতা ছিলেন। তিনি আরো বলেন, তারা বলে দিচ্ছেন ইসলামের উপর হাত দেবেন না। মাননীয় স্পিকার, সবকিছুতে ইসলামের উপর হাত দেবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। জবাবে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যাংকে পরিবর্তন যে কোনো সময় আসতে হবে, তবে তা হতে হবে গ্রাহকদের স্বার্থে। তিনি আরো জানান, ইসলামী ব্যাংকে ফ্যাসিস্টরা ধ্বংস করেছে, এখনো সেই ষড়যন্ত্র চলছে। ধন্যবাদ। আমরা কারিগরি শিক্ষার দিকে মনোযোগী হই নাই, এই জন্য বর্তমান সরকারের কর্মসংস্থান সৃষ্টিকল্পে আমরা প্রাথমিকভাবে প্রাধান্য দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট, এবং সারা দেশে ভোকেশনাল স্কুল সৃষ্টির মাধ্যমে এবং চাকরিকে মাথায় রেখে সেই ট্রেনিংগুলো দেওয়া হবে। সেই বৈধ এবং প্রকৃত শেয়ার হোল্ডারদের কাছে এই মালিকানা ফেরত দেওয়ার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, শেয়ার হোল্ডাররা তারা কিভাবে খরিদ করেছে, দ্যাট ইজ ডিফারেন্ট ডিবেট। সেটা দুদকের তদন্ত হতে পারে, মামলা হতে পারে, বাট শেয়ার হোল্ডার ইজ শেয়ার হোল্ডার। ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামায়াতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপরে হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। একবার যে ব্যাংক আজান দিয়ে তাকবীরে লিল্লাহ দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে, এই যাতনা তো আমরা বুঝি। মানে স্পিকার, গ্রাহক বলে রাস্তায় আন্দোলন করছে, ভিডিওটা দেখেন, তাদের রাজনৈতিক পরিচয়। আমাদের মধ্যে অনেকে তো গ্রাহক আছে, তা এখন পর্দার আড়াল থেকে নেমে পড়েছেন, এটা ভালো। বেপর্দা হওয়া, বেনাকাব হওয়া কোনো কোনো ক্ষেত্রে খারাপ, তবে এই ক্ষেত্রে ভালো হয়েছে যে মানুষ জানতে পেরেছে সন্তান তার মায়ের কোলেই তো নিরাপদ। ওরা তো সৎমা হয়ে এসেছিল, ওদের কোনো দরদ ছিল না, ওরা ডাকাতি করেছে। এখন আবার যদি অসৎ লোকদেরকে দিয়ে এই ব্যাংক পরিচালনা করা হয়, যা আছে তাও শেষ হয়ে যাবে, উধাও হয়ে যাবে। আমাদের উদ্বেগটা এই জায়গায়। তখন যখন এই সমস্যা দেখা দিয়েছিল, মাত্র 4 দিনে ওখানে 70,000 কোটি টাকা ব্যাংক থেকে মানুষ উত্তোলন করে ফেলেছিল। আমরা একটু অনুরোধ জানিয়েছিলাম একজন গ্রাহক হিসাবে, ছোট্ট একজন মালিক হিসাবে, একটু ধৈর্য ধরুন, ব্যাংকটাকে বাঁচতে দিন। থেমে গিয়েছিল। এখন কি বলবো মানুষকে? এখন তো বলার কিছুই খুঁজে পাচ্ছি না। কোনো পূর্ব ধারণা থেকে নয়, বাস্তবতার ভিত্তিতে এই ব্যাংকটাকে বাঁচাতে হবে। আমরা বিশ্বাস করি এই ব্যাংক বাঁচলে, তার আগের জায়গায় ফিরে আসলে, ব্যাংকিং ব্যবস্থাপনার উপরে মানুষের আস্থা আবার ফিরে আসবে। দেশের সর্বস্তরের রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাজেট কোনো দল বা গোষ্ঠীর জন্য নয়, এটি হতে হবে জনগণমুখী। রাজধানী মগবাজারে আলফালা মিলনায়তনে 2026-27 অর্থ বছরের জন্য জামায়াত ইসলামী ছায়া বাজেট প্রস্তাবনা উপস্থাপন উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে বাজেট কার্যকর হবে না বলেও জানান জামায়াতের আমির। আগামী অর্থ বছরের জন্য 8,39,505 কোটি টাকার ছায়া বাজেট প্রস্তাব করে জামায়াত। আরো তথ্য এস এম আরিফের। 2026-27 অর্থ বছরের ছায়া বাজেট প্রস্তাব করেছে জামায়াত ইসলামী। দলটির প্রস্তাবিত বাজেটের আকার 8,39,505 কোটি টাকা। ঘাটতি ধরা হয়েছে 1,73,579 কোটি টাকা। রাজধানীর মগবাজারে আলফালা মিলনায়তনে ছায়া বাজেট প্রস্তাব ঘোষণা করেন জামায়াতের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। তিনি জানান, রাজস্ব অর্জনে কর আদায়ে দুর্নীতি দূর করতে হবে, কর আদায়ের দুর্নীতি হ্রাস করতে হবে। কর আদায়ের মধ্যে ব্যাপক দুর্নীতি আছে,
ভালো লোক তো অবশ্যই আছে, সেটাই করতে হবে। এর আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ব্যাংক, বিমা, আর্থিক খাত সহ সকল ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ দেখা যাচ্ছে। সমাজের অপরাধী লোকদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়ে দেওয়া হচ্ছে, যাদের বিরুদ্ধে অপরাধ বিভিন্নভাবে প্রমাণিত। এইভাবে যদি দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার উপর রাজনৈতিক অনিবার্য হস্তক্ষেপ অব্যাহত থাকে, তাহলে ইতিমধ্যেই অর্থনীতির দুই অঙ্গের এক অঙ্গ মাটির সাথে পড়ে গড়াগড়ি বাঁধছে, স্টক মার্কেট, আরেকটা অঙ্গ ব্যাংক বিমা কর্পোরেশন। এটাও যদি এলোমেলো বিধ্বস্ত হয়ে যায়, তাহলে জাতির গন্তব্য কোথায় গিয়ে দাঁড়াবে? তিনি জানান, বাজেট বাস্তবায়নে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। আমরা এই বাজেট কোনো দলের জন্য দিচ্ছি না, এই বাজেট 18 বা 20 কোটি মানুষের জন্য হতে পারে। সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা যদি নিশ্চিত করা যায়, আমরা মনে করি যে বাজেট প্রস্তাবনা আমরা করব, সেটা অবশ্যই অর্জনযোগ্য, এটা অর্জন করা সম্ভব। বিরোধী দলগুলোর ছায়া বাজেটের ইতিবাচক প্রস্তাব গ্রহণ করলে সাধারণ মানুষ উপকৃত হবে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। জনবান্ধব একটি বাজেট প্রস্তাবনা আমাদের বিবেচনায় আমরা পেশ করতে যাচ্ছি। এস.এম. আরিফ, মাইটিভি, ঢাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৩,৮৯০ কোটি টাকা ব্যয়ে 10টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। সকাল 10টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট 12টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল, যার মধ্য থেকে যাচাই বাছাই শেষে 10টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে যোগানো হবে। প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হবে। তবে একনেক সভায় অনুমোদন পায়নি বহুল আলোচিত চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প। স্থানীয় সরকার নির্বাচনে যে কোনো ব্যক্তি আইন ও নির্বাচন কমিশনের নির্ধারিত শর্ত পূরণ করে অংশ নিতে পারবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সীমান্তে পুশিনের বিষয়ে ভারতের সাথে কথা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ ও ভারত উভয় দেশই আগ্রহী। রাকিব হাসানের প্রতিবেদন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি এবং সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার এই সংবাদ সম্মেলনের আয়োজন। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রস্তুতির অংশ হিসেবে বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ ব্যবস্থাকে আরো নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার উদ্যোগ নিয়েছে বিদ্যুৎ বিভাগ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, সরকার চাইছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকুক, তবে সকল শর্ত পূরণ করে কেউ ব্যক্তিগত পরিচয়ে নির্বাচনে অংশ নিতে চাইলে সেক্ষেত্রে সরকার বাধা দিবে না বলেও জানান তিনি। একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন, কিন্তু যদি ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। সীমান্তে পুশিনের ঘটনায় ভারত সরকার জড়িত নয় উল্লেখ করে উপদেষ্টা বলেন, এটি পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক দলের অভ্যন্তরীণ পরিস্থিতির বহিঃপ্রকাশ। ভারতের পুশিন বাংলাদেশে যেটা করার চেষ্টা করছে, আমরা নিশ্চয়ই পশ্চিমবঙ্গের নির্বাচন ফলো করেছি, সেখানে নির্বাচনে একটা ইস্যু ছিল, এটা তাদের একটা অভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপার, যেটার খানিকটা চাপ আমাদের উপরে আসছে। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। এ সময় তিস্তা এলাকায় ব্যারেজ নির্মাণে প্রায় 20,000 কোটি টাকা ব্যয় হতে পারে বলেও জানান ডাক্তার জাহিদুর রহমান। এটা হবে ওভার 5 or 7 years। আপনি খেয়াল করে দেখবেন, এই টাকাটা বাংলাদেশ সরকারই আসলে দিতে পারে, এটা কোনো বড় টাকা মোটেও না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। ক্রীড়া মন্ত্রণালয় সহ তথ্য মন্ত্রণালয়। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় করার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সুপ্রিম কোর্টের জন্য পৃথক স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 16 জুন নির্ধারণ করেছেন আদালত। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
সাদিয়া হক মৌ জানাচ্ছেন বাকিটুকু। 3 মাসের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠায় হাইকোর্টের রায় স্থগিত করেছে আপিল বিভাগ। আপিলের উপর শুনানি আগামী 16 জুন দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বে 4 জন বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। আপিল শুনানির শুরুতেই অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পৃথক সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায়টি স্থগিত চান। সংক্ষিপ্ত শুনানি শেষে হাইকোর্টের রায় স্থগিত করে পূর্ণাঙ্গ আপিলের উপর শুনানির দিন ধার্য করা হয়েছে। অ্যাটর্নি জেনারেল জানান, রায় স্থগিতের ফলে বিচার বিভাগে প্রশাসনিক স্থবিরতা কেটেছে। এই রায়টি যদি স্থগিত না করা হয় তাহলে আমাদের বিচার প্রশাসনে এক ধরনের স্থবিরতা কাজ করছে। কারণ যে অধ্যাদেশের মাধ্যমে সুপ্রিম কোর্টের জন্য স্বতন্ত্র সচিবালয় করা হয়েছিল সেটি পার্লামেন্ট কর্তৃক গৃহীত হয়নি, বরং এটা আরো অধিকতর যাচাই বাছাইয়ের জন্য এটা এই অধ্যাদেশ এবং তার সংশোধনীটি পার্লামেন্টে পাশ করা হয়নি। অন্যদিকে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরকারের সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করার বিষয়টি আদালত অবমাননার শামিল বলে জানান আইনজীবী শিশির মনির। তারা যে সচিবালয় এখানকার বিলুপ্ত করে দিয়ে মাননীয় আইন মন্ত্রণালয়ের অধীনে যে ন্যস্ত করেছেন, আমি মনে করি এই কাজটা হয়ে গিয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। হয়ে যাওয়া কাজটাকে আবার আনডান করাটা তাদের উচিত হয় নাই। কোনো না কোনো দিন হয়তো তারা পস্তাবেন এই কাজের জন্য। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। অনার্স কোর্স থেকে বাংলা, ইতিহাস ও দর্শন বিষয়ে তুলে দেওয়া হচ্ছে এমন খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর এহসানুল হক মিলন। তিনি বলেন, এমন কোনো আলোচনা হয়নি। সচিবালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। আমরা আধুনিক করছি, আমরা মোর সাবজেক্ট যেগুলি আমাদের মার্কেট ডিমান্ড রয়েছে সেগুলিকে আমরা দেখছি, সে তো প্রতিনিয়ত আলোচনা হচ্ছে। কিন্তু বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব মালিকানাধীন মার্কেটগুলোতে কোনো ধরনের অবৈধ দোকান বা স্থাপনা রাখা হবে না বলে জানিয়ে দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। ডিএসসিসির মার্কেট কমিটি নেতৃবৃন্দের সাথে বিদ্যুৎ সাশ্রয়, বর্জ্য ব্যবস্থাপনা, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও ট্রেড লাইসেন্স সহ সার্বিক বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি হুঁশিয়ারি দেন। প্রশাসক জানান, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো দোকান চললে তা সিলগালা করা হবে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, নিয়ম মেনে ব্যবসা করলে সিটি কর্পোরেশন সব ধরনের আইনি সহযোগিতা দিবে। যাদের ট্যাক্স বকেয়া রয়েছে তাদের ছাড় দেওয়ার কথা জানিয়েছেন দক্ষিণ সিটির প্রশাসক। ঢাকা শহরটা আমাদের, ঢাকা শহরটা আমাকে ওন করতে হবে। এটা মালিক আপনারা, আমরা মালিক। এটা তো আপনারা মালিক, তো মালিকের সামনে ঢাকা শহরটা গান্দা থাকবে, এটা তো হয় না। সারা বিশ্বে প্রমাণ হবে যে বাংলাদেশ ঢাকা শহর সবচেয়ে নোংরা, ঢাকা শহর বায়ু সবচেয়ে খারাপ। এটা যখন পত্রিকায় আসে দেখে কি আমাকে ভালো লাগে? তো ভালো লাগে না। তো এটার জন্য আমরা সবার সহযোগিতা চাই। গণতান্ত্রিক অবকাঠামো গড়ে তোলার জন্য এমপিদের সহযোগীদের সৎ থেকে পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে সংসদ সদস্যবৃন্দের ব্যক্তিগত সহকারীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে কথা তিনি বলেন। এ সময় আসন্ন বাজেটে মাথায় রেখে দেশের রেভিনিউ ডেভেলপমেন্ট সেক্টরে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে কিভাবে সমৃদ্ধ করা যায় সেই বিষয়ে নির্দেশনা দেন চিফ হুইপ। বলেন, অদৃশ্য এক বাধার কারণে এখনো সমাজ ব্যবস্থা ভঙ্গুর অবস্থায় রয়েছে। দেশের মানুষকে স্বাবলম্বী করা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন। এই সরকার টাকাটা পাবে কোথায়? এই রেভিনিউ কালেকশন হবে। আপনাদের যেটা রানতে হবে সেটা রেভিনিউ কালেকশন হওয়ার ব্যাপারে। ইট ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর দ্য গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট যদি কেউ চ্যালেঞ্জের কথা বলে, আপনার কি চ্যালেঞ্জ মোকাবেলা করেন? ইজ দ্য চ্যালেঞ্জ টু কালেক্ট দ্য রেভিনিউ। আমরা 9 লাখ কোটি টাকা বাজেট দেবো, আমরা 9 লাখ কোটি টাকা পাবো কই? কর্মসংস্থানের সুযোগ সহ উন্নত বিশ্বে পাঠানোর প্রলোভনে পড়েছিলেন রমজান হোসেন খান ও তার শ্যালক। এক পর্যায়ে তারা যোগাযোগ করেন একটি প্রতারক চক্রের সঙ্গে। মোটা অর্থের বিনিময়ে চক্রের সঙ্গে চুক্তিও হয়, কিন্তু ভুক্তভোগীদের অর্থ হাতিয়ে কয়েকটি দেশে পাঠানোর চেষ্টা করেও ব্যর্থ হয় চক্রটি। পরে সার্বিয়া হয়ে ইতালি পাঠানোর কথা বলে ভুক্তভোগীদের তুলে দেওয়া হয় শ্রীলঙ্কান মাফিয়াদের হাতে। সেখান থেকে কৌশলে পালিয়ে বাঁচেন ভুক্তভোগীরা। এমনই একটি প্রতারক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব 4।
মিরপুরের র্যাব-4 ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান র্যাব-4 সদর কোম্পানি কমান্ডার মেজর শেখ আরমান হোসেন হৃদয়। তাদের এই ব্যবসাটা যতটুকু আমরা জানতে পেরেছি 7-8 বছরের ব্যবসা। আসামির কাছ থেকে শোনা তথ্য মোতাবেক সোফার তারা 65 জনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে, বাট কিছু কিছু হয়তো টাকা ফেরতও দিয়েছে। এখন পর্যন্ত ওনাদের কাছ থেকে টাকা পায় মনে হয় 27-28 জন লোক।